भाइयों बहनों, मेरा मंत्र है, न खाता हूं न खाने दूंगा। মানে দুর্নীতি করতে দেবেন না বা ঘুষ খেতে দেবেন না, নিজেও খাবেন না, এমনটাই ছিল তার প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতি দিতে হয়েছিল কেন? কারণ ওই সময় দেশ জুড়ে মনমোহন সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অনেকেই। কিন্তু 10 বছর পরে কি হলো সেই সব দুর্নীতির মামলার? কতজনকে শাস্তি দিতে পারলেন মোদিজি? এই প্রশ্নটার উত্তর কি কোনো অন্ধভক্ত দিতে পারবেন? পারবেন না। আসুন এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। ধীরে ধীরে এক একটি ওই সব মামলার দুর্নীতির রায় বের হচ্ছে। আর কি পাওয়া যাচ্ছে তাতে? প্রতিটি রায়ে প্রমাণ হচ্ছে যেসব দুর্নীতির কথা বলে সরকারে এসেছিলেন নরেন্দ্র মোদী এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল, সেই দুর্নীতির অভিযোগগুলো ছিল একেবারে ডাহা মিথ্যে। অর্থাৎ কেউ কিছু খায়নি, মানে কোনো দুর্নীতি হয়নি, অথচ ওটাই ছিল দেশ জুড়ে বড় প্রোপাগান্ডা। এক কাল্পনিক এজেন্ডা সামনে রেখে কোটি কোটি টাকা খরচ করে তা দেশ জুড়ে প্রচার করেছিলেন মোদী এবং কেজরিওয়াল। আর তাতেই সরকারে আসেন তারা। আর না খানে দুঙ্গা এই প্রতিশ্রুতিটা শুনে এখন তো খোঁড়াতেও হাসবে। গত 10 বছরে যারা নানা রকমভাবে খেয়েছেন তারাই এখন ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে নরেন্দ্র মোদীর সবচেয়ে প্রিয় পাত্র। অর্থাৎ গত 10 বছরে পিকচার পুরো পাল্টে গেছে। আজকের এই এপিসোডে অত্যন্ত চাঞ্চল্যকর এরকম একটি মামলার কথা আপনাদের সামনে তুলে ধরব। এই মামলাটি নিয়ে একসময় দেশের মিডিয়া ঘন্টার পর ঘন্টা অনুষ্ঠান করেছে, কিন্তু এখন তাদের মুখে আরেকটি শব্দও নেই। আর তাই এই প্রকৃত সত্যটি মানুষের কাছে যতটা পারেন পৌঁছে দেবেন। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। চাইলে মাসে মাত্র 29 টাকা খরচ করে জয়েন শব্দটিতে ঢুকে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। তাতে আমার সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গ্রামেগঞ্জের হাটে বা মেলায় এক ধরনের হাওয়াই মিষ্টি বা মিঠাই পাওয়া যায়, লাল বা গোলাপি রঙের দেখতে, তুলোর মতো ফোলানো। হাওয়া লাগলে তা নিজে নিজেই ছোট হতে থাকে। হাওয়া লাগার আগেই চটপট ওই হাওয়াই মিষ্টি জিভে ফেলতে হয়। 2014 লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে আদানির চার্টার্ড বিমানে চড়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী কংগ্রেসের একটার পর একটা দুর্নীতি নিয়ে তুমুল প্রচার করেছিলেন। আর তার আগে আন্না হাজারের নেতৃত্বে বিরাট প্রচার করে করা হয়েছিল এক দুর্নীতি বিরোধী আন্দোলন। তাতে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, রামদেব বাবারা। একটা ধারণা তৈরি করা হয়েছিল কংগ্রেস নেতাদের হটিয়ে দুর্নীতি বন্ধ করলেই দেশে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সব কিছু জলের দামে মিলবে আর সাধারণের অ্যাকাউন্টে চলে আসবে 15 লক্ষ করে টাকা। অবশেষে এতদিন পরে আদালতের একটির পর একটি রায় জানা যাচ্ছে ওই অভিযোগগুলির সবকটাই ছিল গ্রামেগঞ্জের ওই হাওয়াই মিঠাইয়ের মতো। 2014 নির্বাচনে জিতে আসার পর একটি চ্যানেলে বসে মোদির ডানহাত অমিত শাহ বলেছিলেন 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে আসার কথাটা জুমলা ছিল। देखिए, ये जुमला है। किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता, वो उनको भी मालूम है और आपको भी मालूम है और देश की जनता को भी मालूम है। পরে আর অমিত শাহকে কিছু বলতেই হয়নি। মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকেই বুঝে যান বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি ছিল জুমলা, 100টি স্মার্ট সিটির বিষয়টি ছিল জুমলা, গঙ্গা পরিষ্কার করার স্লোগানটাও ছিল জুমলা, আরও পরে বেটি বাঁচাও বেটি পড়াও সেও ছিল মস্ত জুমলা, আর পেট্রোল ডিজেলের দাম কমানো জুমলা, রান্নার গ্যাসের দাম কমানো জুমলা, বিশ্ববাজারে টাকার দাম উপরে তোলা জুমলা। আর এরকম সব প্রতিশ্রুতি ছিল একেবারে নির্জলা জুমলা। কিন্তু মনমোহন সিংয়ের বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগটাও যদি এরকম নির্জলা মিথ্যে হয় তাহলে কেমন হয়? না, তাহলে সরকার অবশ্যই পড়ে যায় না। বস্তুত সরকারের এতে কিছুই যায় আসে না, কারণ যাত্রাপালা শেষ, তাঁবু গুটিয়ে প্যান্ডেলওয়ালারা বাড়ি চলে গেছেন। ইতিহাসের পাতায় কি লেখা থাকবে না থাকবে, কিভাবে লেখা হবে তা নিয়ে খুব একটা চিন্তিত নয় মোদী সরকার।
তবে এতদিন পরে যখন জানা গেল দুর্নীতির অভিযোগটারই কোনো সত্যতা ছিল না, তখন তা নিয়ে একটা আলোচনা করা তো দরকার, কারণ ইতিহাসে এই এপিসোডটি তো থেকে যাবে। এখন যে যুবক যুবতীর বয়স 25 থেকে 30-এর মধ্যে, 15 বছর আগে তাদের বয়স ছিল 15 থেকে 18 বছর, তাই তাদের রাজনীতির এই সব বিষয়গুলো মনে থাকার কথা নয়। তাই পুরো বিষয়টা একবার ছোট্ট করে ঝালিয়ে নেওয়া যাক। 2010 সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমস। ক্রিকেট বাদ দিলে এত বড় খেলার আয়োজন আমাদের দেশে এরপরে মানে গত 15 বছরে আর কিন্তু হয়নি। ওই বছর গেমসের ম্যাসকট ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, যার নাম সেরা। বাঘের গায়ে যেমন ডোরাকাটা কালো দাগ থাকে, কমনওয়েলথ গেমসের শুরু থেকে শেষ পর্যন্ত তেমন ছিল নানা বিতর্ক। ওই কালো দাগের মতোই কলঙ্কের দাগ পড়ে গিয়েছিল গেমসের আয়োজনে। তবে সব বিতর্ক অতিক্রম করে খুব ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমস। 38টা সোনা সহ 101টি পদক নিয়ে ভারতের স্থান ছিল দ্বিতীয়। ভারতের পেছনে ছিল ইংল্যান্ড, কানাডা, সাউথ আফ্রিকার মতো দেশগুলি। খেলা ও পদকের কথা কেন বললাম? কারণ কমনওয়েলথ গেমসকে সামনে রেখে যে রাজনৈতিক খেলা তার পরের 3 বছর ধরে হয়েছিল, তা অতুলনীয় বললেও খুব কম বলা হয়। সেই রাজনৈতিক খেলায় সোনা, রূপ ও ব্রোঞ্জ পেয়েছিলেন আন্না হাজারে, কেজরিওয়াল এবং নরেন্দ্র মোদীরা। গেমস ভিলেজ ও ট্রাকের বাইরে অর্থাৎ মাঠের বাইরে এই রাজনৈতিক খেলায় তখন বেশ হইচই ফেলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই সময় ভারতীয় মিডিয়ার অন্যতম প্রিয় মানুষ ছিলেন তিনি। শীতের সময় মাফলার দিয়ে কান ঢাকা একজন উচ্চশিক্ষিত, সৎ, সাধারণ মানুষের ইমেজ তৈরি করেছিলেন কেজরিওয়াল। সংবাদ মাধ্যমে তখন তার নাম হয়ে যায় মাফলার ম্যান। সেই সময় সিএজি বা কন্ট্রোলার অফ অডিটর জেনারেল ছিলেন বিনোদ রায়। মনমোহন সিংয়ের ইউপিএ 2 সরকারের বিরুদ্ধে তার এক একটি রিপোর্ট এক একটা আণবিক বোমার মতো বিস্ফোরণ হচ্ছিল। 2G দুর্নীতি, কয়লা বন্টন দুর্নীতি এবং এই কমনওয়েলথ গেমসের দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে লক্ষ কোটি টাকার দুর্নীতির কথা বলেছিলেন বিনোদ রায়। এবং সেই সব রিপোর্ট নিয়ে মাঠে নেমে পড়েছিলেন মোদী এবং কেজরিওয়ালরা। মনমোহন সিংহকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ইউপিএ 2 সরকারকে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে উঠে পড়ে লাগলেন তারা। এখন কোনো অন্ধভক্তকে প্রশ্ন করে দেখতে পারেন, তারা কংগ্রেসের বিরুদ্ধে এখনো এইসব দুর্নীতির কথাই বলে যাবেন। নরেন্দ্র মোদী সরকার আসার পরে সিএজি বিনোদ রায়কে নানাভাবে পুরস্কৃত করা হয়েছে, যেমন সর্বক্ষেত্রেই করা হয়ে থাকে। কিন্তু তার তোলা প্রত্যেকটি অভিযোগ শেষ পর্যন্ত আদালতে মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। তাহলে বাজার গরম করার জন্যই কি বিনোদ রায়কে দিয়ে এই কাণ্ড করানো হয়েছিল? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে সিএজির বিশ্বাসযোগ্যতা নিয়ে এমন ছেলে খেলার পরেও কেন পুরস্কৃত হয়েছিলেন বিনোদ রায়? তার উত্তর রয়েছে ভারতীয় রাজনীতির গত 10-11 বছরের ইতিহাসে। ফেক নিউজ যেমন বিপজ্জনক, ক্যাগের এই সমস্ত ফেক অভিযোগগুলো ভারতের গণতন্ত্রের পক্ষে তেমনই বিপজ্জনক ছিল। এটা এখন দিব্যি বলা যায়। ইডি ক্যাগের তোলা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সময় নষ্ট করেছে 15টি বছর। বলা যেতে পারে তারা এই সব অভিযোগ প্রমাণ করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে, কারণ আদালতে এসব প্রমাণ করতে পারলে কংগ্রেসকে আরো বিপাকে ফেলা সম্ভব হতো। কিন্তু কোটি কোটি টাকা এবং দীর্ঘ সময় খরচ করেও তারা কার্যত অশ্বডিম্ব প্রসব করেছে। মিথ্যাকে সত্য বলে প্রমাণ করা যায়নি। কমনওয়েলথ গেমসের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল বলে ক্যাগ রিপোর্টে জানানো হয়েছিল। গেমস ভিলেজ থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, দৌড়ের সময় টাইমিং এর ঘড়ি থেকে দিল্লি সাজানোর আলোর উপকরণ, টিকিট থেকে গ্যালারি নির্মাণ, সবকিছুতেই অতিরিক্ত খরচ দেখানো হয়েছিল বলে ক্যাগ রিপোর্টে অভিযোগ উঠেছিল। কমনওয়েলথ গেমস 2010-এর ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্বে ছিলেন সুরেশ কালমাদি। অর্থাৎ সোজা বাংলায় কংগ্রেসের সুরেশ কালমাদি এবং অন্যরা অনেক বেশি টাকা দেখিয়ে তা থেকে কমিশন খেয়েছিলেন বলে বলা হয়েছিল।
এই দুর্নীতির অভিযোগ এমন তীব্র হয়ে উঠেছিল যে মনমোহন সিংয়ের সরকার 2011 সালে সুরেশ কালমাদিকে গ্রেপ্তার করে। কমনওয়েলথ গেমসের পরেও আরও নানা রকম দুর্নীতি তথা ঘোটালার প্রচার চলতে থাকে আন্না হাজারের আন্দোলনের মারফত। আর এর প্রেক্ষিতে কেন্দ্রে এবং দিল্লিতে শাসক বদল হয়। কিন্তু মজার ব্যাপার, 2014 সালের জানুয়ারিতেই সিবিআই আদালতকে জানিয়ে দিয়েছিল দুর্নীতির তেমন কোনো প্রমাণ তাদের হাতে নেই। তারা তদন্ত পুরোটাই সেই সময় বন্ধ করে দেয়। তার আগে অবশ্য বছর দুয়েক হাজতে কাটিয়ে জামিনে মুক্তি পান সুরেশ কালমাদি। সিবিআইয়ের হাত থেকে মানি লন্ডারিং এর কেস হিসেবে ইডির হাতে এটা দেওয়া হয়েছিল 2011তেই। সিবিআই এর হাত থেকে তদন্তভার নিয়েছিল ইডি। এছাড়াও ছিল সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ এবং আয়কর বিভাগ। 2014 সালে সিবিআই তদন্ত থেকে হাত গুটিয়ে নিলেও ইডির তদন্ত কিন্তু বন্ধ হয়নি। কমনওয়েলথ গেমস বা 2G বা এইরকম হাওয়ায় তোলা হাওয়াই মিঠাইয়ের মতো অভিযোগগুলো নিয়ে শুধু রাজনৈতিক চাপে গত 10 বছর ধরে তদন্ত চালিয়ে গেছে ইডি। সিবিআইয়ের কাছ থেকে কোনো রকম সূত্র হাতে না পেলেও ইডি কিন্তু তার তদন্ত বন্ধ করেনি। অথচ তদন্ত শুরু 4 বছর পরেই 2014 জানুয়ারিতে জানানো হয়েছিল কমনওয়েলথ গেমসের দুর্নীতির অভিযোগের কোনো ভিত্তিই নেই। 2016 এপ্রিলে সিবিআইয়ের স্পেশাল কোর্ট এই ক্লোজার রিপোর্টটি গ্রহণ করে। মানে সিবিআই দুহাত তুলে জানিয়ে দিয়েছিল এই কেসটার কোনো দম নেই। কিন্তু তবুও গত 8-9 বছর ধরে দম ধরেই বসেছিল নরেন্দ্র মোদীর সরকার। ইডি আতিপাতি করে খুঁজেও কোথাও এর মধ্যে কোনো দুর্নীতি পায়নি। অবশেষে গত 29 এপ্রিল ইডি পুরো বিষয়টা প্রমাণহীন এক দুর্নীতির অভিযোগ বলে বন্ধ করে দিতে বলেছে। साथियों, आज एक महत्वपूर्ण घटना हुई है। ईडी ने कॉमनवेल्थ गेम्स के तथाकथित जो घोटाला था उस पर एक क्लोजर रिपोर्ट दी है, जो कोर्ट ने स्वीकार कर ली। यह पहली बार नहीं हुआ है। 2G में भी आपने देखा क्या हुआ, कोल में आपने देखा क्या हुआ, रॉबर्ट वाड्रा में खुद मनोहर लाल खट्टर ने उन्हें क्लीन चिट दी। 2014 से 13 से पहले ये आरोप लगाए जाते थे। अरविंद केजरीवाल लगाते थे सत्ता में आने के लिए, नरेंद्र मोदी लगाते थे सत्ता में आने के लिए, विनोद राय और शुंगलू और अन्ना हजारे को छोड़ दीजिए, ये तो कठपुतली थे, इनका क्या बोलना। 14 और 13 के बाद सत्ता में आने के बाद भी ये आरोप लगाते रहे। क्यों? सत्ता में बने रहने के लिए, अपनी विफलताएं ढांपने के लिए। आज वो झूठ का मायाजाल खत्म हो गया, धराशायी हो गया और सच ने अपनी मौजूदगी का एहसास सबको करा दिया। सच अपनी मौजूदगी का एहसास टेलीविजन में चीख चीख कर कभी नहीं कराता। वो सब्र से, साहस से, शक्ति से संघर्ष करते हुए झूठ को पराजित करता है। आज वही हुआ। ये क्यों किया गया? सत्ता में आने के लिए किया। सत्ता में आने के लिए आपने एक बहुत काबिल प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह को बदनाम किया, एक बहुत काबिल मुख्यमंत्री शीला दीक्षित जी को बदनाम किया, एक ऐसे परिवार को जिसने अपना सब कुछ न्यौछावर किया हो देश पर, उसको बदनाम किया। लेकिन प्रोपेगेंडा मिट जाता है, ईमानदारी और सच शाश्वत रहते हैं। ये देश षड्यंत्रों और झूठ की नींव पर बनी हुई सरकारों को अब ललकार रहा है, सवाल पूछ रहा है कि आपने ये क्यों किया। इस देश के 10 साल तो व्यर्थ हुए, दिल्ली के 10 साल बर्बाद हुए, लेकिन इस देश को और दिल्ली को कितने साल पीछे कर दिया इस तरह के षड्यंत्रों ने। आज ये देश समझना चाहता है। অর্থাৎ সবই হলো, কিন্তু হাতে রইল কি? হাতে তো খুঁজেও কোনো পেন্সিলও পাওয়া যাচ্ছে না। নরেন্দ্র মোদী এই সমস্ত তথাকথিত বানানো অভিযোগের ভিত্তিতেই দুর্নীতির কথা বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা বক্তৃতা দিয়ে গোটা দেশ জুড়ে প্রচার করেছিলেন। আর মোদীর রাজত্বকালেই দেখা গেল আসামের হেমন্ত বিশ্ব শর্মাকে বিপুল দুর্নীতির অভিযোগে বিদ্ধ করেছিলেন মোদী এবং অমিত শাহ। তারপরে তিনি যোগ দিলেন বিজেপিতে এবং মুখ্যমন্ত্রী হলেন। মহারাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা বলে যে অজিত পাওয়ারকে প্রকাশ্য সভায় দাগিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী, তাকেই নিজেদের সহযোগী করে উপমুখ্যমন্ত্রীর পদও দিয়ে দিলেন। এছাড়াও আছে
প্রফুল্ল প্যাটেল বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো নেতারা। খাউঙ্গা আর না খানে দুঙ্গার এরকম বড় বড় অনেক উদাহরণ রয়েছে গত 10 বছরে। আর নরেন্দ্র মোদীর রাজত্বকালে সিবিআই ইডি যে বিরোধী রাজনৈতিক দলকে জব্দ করার একটি মোক্ষম হাতিয়ার, এটা এখন একটা বাচ্চাও জানে। আর সময়ের ফেরটা দেখুন, এই অভিযোগ তোলা নেতাদের একজন অরবিন্দ কেজরিওয়াল এখন নিজেই সিবিআই ইডির চক্করে জেলে ঘুরে এখন জামিনে বাইরে রয়েছেন। একেই কি বলে সত্যের মার? বিষয়টি নিয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। এরকমই তথ্য সমৃদ্ধ অজানা বিষয়ের উপর প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।